আপনারা নিশ্চয়ই জানেন ভারতীয় ক্রিকেট টিম বিশ্বের সেরা ক্রিকেট টিমের মধ্যে অন্যতম। কিন্তু এমনও এক সময় ছিল ভারতীয় টিম টেস্ট ক্রিকেট র্যাঙ্কে ৮ নম্বর পজিশনে ছিল এবং এর পেছনে মেন কারণ ছিল মোহাম্মদ আসাদুদ্দিন, যিনি ভারতীয় দলে ওই সময় ক্যাপ্টেন ছিল, যার ওপর আরোপ ছিল ম্যাচ ফিক্সিংয়ের। এই জন্য ভারতীয় দলের পুরো দায়িত্ব সৌরভ গাঙ্গুলির উপরে আসে এবং ওনার শান্ত স্বভাব ও দুর্দান্ত ক্যাপ্টেন্সির জন্য ভারতীয় দলকে ৮ নম্বর স্থান থেকে ২ নম্বর স্থানে পৌঁছে দেয়। যে দল আগে কোনো রকম ভাবে ম্যাচ ড্র করার চেষ্টা করত, সেই দলই আজ ম্যাচ জেতার জন্য ময়দানে খেলতে নামতো। ওনার কারণে না শুধু টেস্ট ম্যাচে, এমনকি ওডিআই ম্যাচেও সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ২০০৩-এ ভারতীয় দল ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। এছাড়াও তিনি ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন এবং ওই সময়ই তিনি ভারতীয় দলের জন্য অনেক বড় বড় কাজের সিদ্ধান্ত নেন, যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ডে নাইট ক্রিকেট ম্যাচ খেলার জন্য চুক্তি করেন। এইভাবেই তিনি টেস্ট ম্যাচের লোকপ্রিয়তা বজায় রাখেন। যদিও তার ক্রিকেট জীবনের ইতিহাসে এত কিছু করা মোটেও সহজ ছিল না। তো চলুন জেনে নেব আজ দাদা, প্রিন্স অফ কলকাতা, বেঙ্গল টাইগার, মহারাজা, গড অফ দ্য অফসাইডের মতো নানান নামে পরিচিত সৌরভ গাঙ্গুলি সম্পর্কে, যিনি ভারতীয় দলকে কিভাবে শিখিয়েছিলেন তার দাদাগিরি। ৮ই জুলাই ১৯৭২ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম ছিল চণ্ডীদাস গাঙ্গুলি আর মাতার নাম নিরুপমা গাঙ্গুলি। ওনার বাবা কলকাতায় প্রিন্ট ব্যবসা করতেন এবং তিনি শহরের ধনী ব্যক্তিও ছিলেন। ছোটবেলা থেকে তিনি বিলাসবহুল জীবন নিয়ে বড় হয়েছেন এবং তার শৈশবের ডাকনাম ছিল মহারাজা। সৌরভ গাঙ্গুলির পিতা দীর্ঘদিন অসুস্থতার পর ২১শে ফেব্রুয়ারি ২০১৩-য় ৭৩ বছর বয়সে মারা যান। সৌরভ গাঙ্গুলি কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর তিনি কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পাস করেন এবং তার পরিবারে তার দাদাও রয়েছেন, যার নাম স্নেহাশিস গাঙ্গুলি, যিনি কিনা কলকাতার একজন বড় ক্রিকেটার ছিলেন, যদিও তিনি ন্যাশনাল টিমের হয়ে খেলার সুযোগ পাননি। ছোটবেলা থেকেই সৌরভের ফুটবলের প্রতি আগ্রহ ছিল। পরে তার দাদা স্নেহাশিস গাঙ্গুলির অনুপ্রেরণায় বেছে নিয়েছিলেন ক্রিকেট খেলাকে, যদিও তার পরিবার চেয়েছিলেন পড়াশোনা করে অন্য কোনো পেশা বেছে নিক, কারণ তাদের মনে হতো ন্যাশনাল লেভেল ক্রিকেট খেলা এত সহজ নয়। ছোটবেলা থেকেই তিনি ক্রিকেট খেলায় ভীষণ পারদর্শী ছিলেন এবং তার দাদা সব রকমভাবে ক্রিকেট খেলায় সাহায্য করেছিলেন। প্রথমের দিকে তিনি ডান হাতি হওয়া সত্ত্বেও পরে তিনি বাম হাতে ব্যাটিং করতেন, যাতে তিনি তার দাদার ক্রিকেট পদ্ধতি ব্যবহার করতে পারেন। তারপর থেকেই তিনি বাম হাতে খেলায় অভ্যস্ত হয়ে যান। এইভাবে তার ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং ভালো খেলার জন্য তার পরিবারের সদস্যরাও তাকে সমর্থন করেন। ১০ম শ্রেণীতে পড়াকালীন গ্রীষ্মের ছুটিতে ওনার পিতা ক্রিকেট কোচিং শিবিরে ভর্তি করান। এছাড়াও ওনার বাবা ইনডোর জিম এবং কংক্রিটের উইকেট তৈরি করান, যাতে তিনি আরও ভালোভাবে ক্রিকেট প্র্যাকটিস করতে পারেন। পরে তিনি উড়িষ্যার আন্ডার 15-এ ১০০ রান করার জন্য সেন্ট জেভিয়ার স্কুলের ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হন। ঠিক এই সময় থেকেই তিনি ক্যাপ্টেন্সি করার পারদর্শিতা শিখে নিয়েছিলেন। এইভাবেই তিনি ক্রমশই ভালো খেলার জন্য ১৯৮৯ সালে বাংলা ক্রিকেট টিমের হয়ে তার ফার্স্ট ক্রিকেট ডেবিউ করেন। ঘোরেলা টিমের হয়েও তিনি রঞ্জি ট্রফিও খেলেন এবং ওনার খুব ভালো খেলার জন্য ওনার নাম ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ওনাকে ভারতের ন্যাশনাল টিমে খেলানোর জন্য আলোচনাও শুরু হয়। এইভাবে তিনি ১১ই জানুয়ারি ১৯৯২ সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই ডেবিউ করেন। যদিও ওই ম্যাচে তিনি ভালো পারফরমেন্স করতে পারেনি, মাত্র ৩ রান করে আউট হয়ে যায়। এই জন্যই ওনাকে টিম থেকে বাইরে বের হতে হয়। এতে তিনি হার না মেনে তিনি ঘরেলু টিমের হয়ে বারবার খেলতে থাকে। এইভাবে তিনি তার খেলার মাধ্যমে তার লোকপ্রিয়তা সবার মধ্যে পৌঁছে দেন। ঠিক এই সময় ১৯৯৩, ১৯৯৪ ও ১৯৯৫ রঞ্জি ট্রফিতে খুব ভালো খেলার জন্য আবার তিনি নিজেকে ভারতের ন্যাশনাল টিমের জন্য জায়গা করে নেয়। ১৯৯৬ সালে ২০ জুন লর্ডসের ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ক্রিকেট খেলায় সুযোগ পান এবং তিনি ইংল্যান্ডের খিলাফ ১০০ রান করেন। ঠিক এই ম্যাচেই দ্বিতীয়বার খেলার সময় ১৩১ রান করে বিশ্বকে চমকে দেন। এইভাবে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার স্থান পাকা করেন এবং নিজেকে একজন সফল ব্যাটসম্যান হিসেবে পরিচিত করান। ঠিক এই সময় ইংল্যান্ড ট্যুর থেকে ফিরে
আসার পর ডোনা রায়ের সাথে তার বিবাহ হয়। যদিও প্রথমের দিকে তাদের দুই পরিবারের মধ্যে মনোমালিন্য হয়, কিন্তু পরে তা ঠিকও হয়ে যায় এবং তাদের একজন কন্যা সন্তানও রয়েছে যার নাম সানা গাঙ্গুলি। ঠিক এইভাবেই সময় চলতে থাকে। 2000 সালে ভারতীয় দলে অনেকের নাম ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত হয়। ঠিক তখনই সৌরভ গাঙ্গুলি ভারতীয় দলের ক্যাপ্টেন্সি করার দায়িত্ব পান। যদিও ঠিক এই সময় ভারতীয় টিমের সময় খুব খারাপ যাচ্ছিল, কিন্তু সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সির নেতৃত্বে ভারতীয় দল ধীরে ধীরে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে এবং তিনি খেলোয়াড়দের মধ্যে নতুন আস্থা ও সাহস সঞ্চার করেন। 2002 সালে লর্ডসের মাঠে নেট ওয়েস্ট ট্রফিতে যখন ইংল্যান্ডকে হারায়, তখন তিনি লর্ডসের ব্যালকানির ছাদে উৎসাহের সাথে তার জার্সি উড়িয়েছিলেন, যেটা কিনা আজ পর্যন্ত ক্রিকেট প্রেমীদের মধ্যে সুবর্ণ মুহূর্ত ছিল। এবং 2003-এ বিশ্বকাপে ভারতীয় টিমের নেতৃত্ব করেন এবং টিমকে ফাইনাল পর্যন্তও নিয়ে যান। ঠিক এইভাবেই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ভারতীয় টিমের হয়ে খেলতে থাকেন এবং 2006 সালে নেতৃত্ব ছাড়াও ভালোভাবে দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। শেষে 2008 সালে অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর ভারতীয় ক্রিকেট দল থেকে সন্ন্যাস নেন। এছাড়াও তিনি আইপিএল এর হয়ে 2008, 2009, 2010-এ কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেন এবং তিনি প্রতিনিধিত্ব করেন। এছাড়াও তিনি পুনে ওয়ারিয়র্স এবং দিল্লি ডেয়ার ডেভিলসকেও প্রতিনিধিত্ব করেন। পরে তিনি বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট পদেও নিযুক্ত হন। পরে 2019-এও বিসিসিআই এর প্রেসিডেন্ট পদেও নিযুক্ত হন। তিনি তার বর্তমান অভিনয় জীবনে জি বাংলার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দাদাগিরিতে তিনি উপস্থাপক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এছাড়াও বকুল কথা জি বাংলা ধারাবাহিক শোতে তাকে দেখতে পাওয়া যায় বকুলের আইডল হিসেবে এবং 2018 সালে দুর্গাপূজার গান জয় জয় দুর্গা মাতে তাকে লক্ষ্য করা যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনাদের বহুমূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।